আজকের যে গল্পটা রয়েছে এটা আপনাকে শুধু এন্টারটেনই করবে না, বরং একই সাথে আপনাকে মোটিভেট করবে। কারণ আজকের গল্পটা একটা সত্যি ঘটনা, যে গল্পতে একজন নারী যার হাতে কোনো টাকা নেই, কিন্তু তাকে তার সংসার চালাতে হবে। একইভাবে শহরের মানুষ তাকে পছন্দ করে না, আর এটাই কারণ সে রাস্তায় বসে পড়ে ডাম্পলিং বিক্রি করার জন্য। এবং তারপর একদিন এমন আসে, তার এই ব্যবসা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে, এবং একটা সময় যেই মেয়েটি সবার কাছ থেকে অবহেলা পেত, তাকে সবাই এক নামে চেনে, দ্য ডাম্পলিং কুইন। আজকের মুভি দ্য ডাম্পলিং কুইন। মুভি শুরু হয় 1976 সালের সময় দেখিয়ে। জিয়ান নামের এক মাঝবয়সী মহিলা তার মা ও বোনের সাথে চীনের ক্রুর নামের একটি প্রত্যন্ত গ্রামে থাকে। তার দুটি মেয়ে আছে। তার স্বামী মিস্টার হানজো চাংচাও নামের অন্য একটি শহরে থাকে। সে তার পরিবারের সম্মতি ছাড়াই জিয়ানকে বিয়ে করেছিল, তাই এত বছর ধরে জিয়ানকে তার মায়ের বাড়িতেই থাকতে হয়েছে। তবে অবশেষে তার স্বামী তাদেরকে থাইল্যান্ডে নিয়ে গিয়ে বসবাস করতে চাইছে। তাই জিয়ান তার মেয়েদের নিয়ে কাল স্বামীর কাছে চাংচাও শহরে যাওয়ার জন্য রওনা হবে। যাওয়ার আগে সবাই মিলে শেষবারের মতো ডাম্পলিং বানাচ্ছে। এটি তার মায়ের খুব প্রিয় খাবার। তার মা ভালো ডাম্পলিং বানালেও জিয়ানের হাতের ডাম্পলিং তার থেকেও সুস্বাদু হয়। এরপর জিয়ানের এক মাসি এসে তার কাজিন ইয়াং জিনের ফোন নাম্বার দেন। জিয়ানের এই কাজিন হংকং শহরে থাকে। বিপদে পড়লে সে যেন তার সাহায্য নিতে পারে। পরের দিন জিয়ান তার মেয়েদের নিয়ে চাংচাও শহরে পৌঁছায়। স্টেশনে তার স্বামী হানজো তাকে নিতে আসে। জিয়ান দেখল তার শাশুড়িও স্টেশনে এসছে, কিন্তু শাশুড়ি এমন কিছু বললেন যা শুনে জিয়ান আর চোখে জল ধরে রাখতে পারল না। শাশুড়ি বললেন, কয়েক বছর আগে আমি আমার ছেলের বিয়ে থাইল্যান্ডের এক ধনী পরিবারের মেয়ের সাথে দিয়েছি। আমার ছেলে এখন নতুন স্ত্রীর ব্যবসা সামলানোর জন্য থাইল্যান্ডে থাকে। তার স্ত্রীর দেখাশোনা করার জন্য একজন কাজের লোকের দরকার। তুমি চাইলে সেই কাজ করতে তার সাথে থাইল্যান্ডে যেতে পারো। এই কথা শুনে জিয়ানের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার স্বামী যে দ্বিতীয় বিয়ে করেছে সে কথা তার জানা ছিল না। সে তো ভাবছিল স্বামী তার বাচ্চাদের নিয়ে থাইল্যান্ডে গিয়ে বাকি জীবন কাটাবে, কিন্তু এখন সে কি করবে তা সে বুঝে উঠতে পারছিল না। এরপর হানজো তাদের চাংচাও শহরে একটি ছোট নোংরা ঘরে নিয়ে এলো এবং জিয়ানের বানানো ডাম্পলিং খেতে চাইল। তাই জিয়ান সবার জন্য ডাম্পলিং বানালো। খাওয়ার সময় হানজো বলল যে কালই তারা থাইল্যান্ডের জন্য রওনা হবে, কিন্তু জিয়ান প্রতিবাদ করে বলল, আমি শুধু তোমার আর তোমার পরিবারের সেবা করতে পারি, কিন্তু তোমার দ্বিতীয় স্ত্রীর দাসী হওয়া আমার কোনো ইচ্ছে নেই। তার বদলে তুমি বরং আমাদের হংকং শহরে নিয়ে চলো। আমরা দুজনে মিলে কাজ করব এবং বাচ্চাদের স্কুলে ভর্তি করব। তবে হানজো তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল, সে কাল থাইল্যান্ডে যাবে। এই কথা বলে সে তাদের একা ফেলে চলে যায়। বাচ্চারা পিছন থেকে তাকে বাবা বাবা বলে ডাকলেও বাবা ফিরেও তাকালো না। জিয়ান বুঝতে পারছিল না সে এখন কি করবে। মায়ের কাছে ফিরে গেলে তার মা খুব কষ্ট পাবেন, আর এই অচেনা শহরেই বা সে কিভাবে থাকবে। অবশেষে সে ঠিক করল যে এই শহর থেকেই জীবন সংগ্রাম চালিয়ে যাবে। তাই সবার আগে তার একটা চাকরি দরকার। কিন্তু এখানকার ভাষা কিছুটা আলাদা হওয়ায় তার কথা কেউ ঠিকমতো বুঝতে পারছিল না। শেষমেশ সে এক বয়স্ক দম্পতির দোকানে গিয়ে কাগজে লিখে জানালো যে তার এই কাজটা চাই। তারা তাকে প্লাস্টিকের ফুল বানানোর কাজ দেখালো। মহিলাটিকে দেখে জিয়ান একেবারে এই কাজটি শিখে নিল। মহিলাটি খুশি হয়ে তাকে কাজটি দিল। দেখা যায় সে বাড়ি ফিরে বাচ্চাদের নিয়ে সারা রাত জেগে কাজ করছে। সব ফুল তৈরি করে পরের দিন সকালে জমাও দিয়ে দিল। এর বদলে সে কিছু টাকা পেল, কিন্তু তাকে বলা হলো যে এখন আর ফুলের কাজ নেই। শুনে তার মন খারাপ হলেও পুতুল তৈরি নতুন কাজ দেখে আবার মন ভালো হয়ে যায়। এইবারও সে এক রাতের মধ্যে সব কাজ শেষ করে ফেলল। সকালে পুতুল জমা দিতে বেরোতেই তার ছোট মেয়ে প্যান খুব অসুস্থ হয়ে পড়ল। এটা দেখে বড় মেয়ে রিয়া বলল, তুমি বোনের কাছে থেকে তার দেখাশোনা করো, আমি এই জিনিসগুলো নিয়ে দোকানে যাব। তার মা যেভাবে শিখিয়েছিল ঠিক সেভাবেই সে টাকা গুনে পকেটে রাখল। তারপর সে বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু রাস্তা ভুলে অন্যদিকে চলে গেল। এদিক ওদিক ঘুরেও রাস্তা খুঁজে পেল না। ভয়ে দৌড়াতে গিয়ে সে পড়েও গেল। এদিকে জিয়ানও তার মেয়ের জন্য চিন্তিত হয়ে যাচ্ছিল। জিয়ান সেই দোকানে গিয়ে জানতে পারে তার মেয়ে এসেছিল, কিন্তু অনেক আগে চলে গেছে। তাই জিয়ান বাড়ি ফিরে এলো। ঘরে এসে মেয়েকে দেখে সে রেগে তাকে মারধর করে, কিন্তু তখনই ছোট মেয়ে বলে, মা, সে তো হারিয়ে গিয়েছিল, আর দেখো ওর চোটও লেগেছে। এই কথা শুনে জিয়ান মেয়েকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরে দোকানে সেই বৃদ্ধ দম্পতি এলেন এবং জানালেন যে এই এলাকায় পুলিশ তল্লাশি করতে এসছে। এই বলে তারা জিয়ানের কাগজপত্র পরীক্ষা করলেন এবং দেখলেন যে এই শহরে থাকার তাদের স্টে পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন তাদের দ্রুত হংকংয়ের দিকে পালাতে হবে। এমন অবস্থায় উপায় না পেয়ে জিয়ান তার মাসির দেওয়ার সেই নম্বর কাজিন ইয়ান জিনকে ফোন করল। সেই বৃদ্ধ দম্পতি তাদের একটি নৌকায় তুলে দিলেন।
জিয়ান আর তার 2 সন্তান এই পরোপকারী মানুষদের বিদায় জানায়। সেই সময় হংকং কিছুটা উন্নত ছিল, তাই অনেক লোক অবৈধভাবে অন্য শহর থেকে হংকংয়ে আসত। এতে বেকারত্ব বাড়ছিল এবং জীবনযাত্রার মানও প্রভাবিত হচ্ছিল। জিয়ানের জন্য ইয়ান জিন তার কাগজপত্র ঠিক করে দিল। তারপর মাথা গোজার জন্য সে তাকে একটি বাড়িতে নিয়ে এলো, যেখানে কম জায়গায় অনেক লোক থাকে। বাড়ির মালিক হাং জিন জিয়ানকে একটি ঘর দিলেন, সঙ্গে বললেন যে প্রথম 3 মাস কোনো টাকা দিতে হবে না। এছাড়াও সেই বাড়িতে একটি ভাগ করা রান্নাঘর আছে, যা জিয়ান ব্যবহার করতে পারে। পরের দিন চাকরির খোঁজে জিয়ান একটি হাসপাতালে পৌঁছায়। আসলে জিয়ান একজন নার্স, কিন্তু জিয়ান জানতে পারে হংকংয়ের নতুন নিয়ম অনুযায়ী অন্য শহর থেকে আসা কাউকেই সরকারি চাকরি দেওয়া হবে না। তাই হতাশ হয়ে সে ছোটখাটো চাকরির আশায় বাড়িতে বাড়িতে ঘুরতে লাগলো। শেষমেশ একটি রেস্টুরেন্টের বাইরে দেখল যে সেখানে একটি কর্মী নিয়োগ হচ্ছে। এটা দেখে সে ম্যানেজারকে বলল, আমি খুব শক্তিশালী, সব কাজ করতে পারি। তার কথা শুনে ম্যানেজার তাকে রেস্টুরেন্টের পেছনে নিয়ে গেল, যেখানে ডিশওয়াশারের একটি পদ খালি আছে। জিয়ান আর কিছু না ভেবে রাজি হয়ে গেল, কিন্তু রান্নাঘরের নোংরা অবস্থা দেখে তার মাথা ঘুরে যাচ্ছিল। তবুও নিজেকে শান্ত করে প্রথমে সে পরিষ্কার পরিচ্ছন্ন করল এবং তারপর কাজে লেগে গেল। বাড়ি ফিরে সে তার বড় মেয়েকে বলল, আমার চাকরি তো হয়েছে, কিন্তু রোজ সকাল 6টায় যেতে হবে, তাই তুমি সঠিক সময় তোমার বোনকে স্কুলে নিয়ে এসো। এর মানে সে তার মেয়েদের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। তার কাজিন ইয়াং জিনও চাকরির কথা শুনে খুব খুশি হলেন, যদিও এত কম মাইনেতে খাওয়ার পর এবং বাচ্চাদের সংসার চালানো কঠিন হবে। তাই ইয়াং জিন বললেন যে তার মালিকের স্ত্রী ডায়াবেটিসে ভুগছেন এবং রোজ সকালে তাকে ইঞ্জেকশন দিতে হয়। যেহেতু জিয়ান একজন নার্স, তাই সে এই কাজটি করতে পারে। এতে কিছু অতিরিক্ত টাকাও মিলবে। জিয়ান সানন্দে রাজি হয়ে গেল। তখন থেকে সে রোজ ভোর 4টায় ওঠে, প্রথমে প্রার্থনা করে, তারপর ইঞ্জেকশন দেয় এবং তারপর রেস্টুরেন্টের বাসন ধোয়ার কাজে লেগে যায়। এভাবেই তার জীবন সংগ্রাম চলতে থাকে। প্রথম মাসের মাইনে পেয়ে সে কিছু টাকা বাঁচিয়ে তার মাকেও পাঠালো, কারণ জিয়ানই তার পরিবারের একমাত্র উপার্জনকারী। টাকা না পাঠালে তার মা আর বোন অসহায় হয়ে পড়বেন। বাড়িতে টাকা পাঠানোর ফলে এখানে পুরো ঘরের ভাড়া দিতে পারল না, কিন্তু বাড়ির মালকিন হাংজিন খুব ভালো মানুষ। তিনি তাকে কম টাকায় হাসি মুখে থাকতে দিলেন এবং বললেন, যখন সম্ভব হবে একটু একটু করে শোধ করে দিও। নিজের চারপাশে এত ভালো মানুষদের পেয়ে জিয়ান খুব খুশি। সবাই জিয়ান এবং বাচ্চাদের ভালোবাসে, শুধু একজন মানুষকে ছাড়া। ওই মানুষটি খুব বদমেজাজি, নিজে কোনো কাজ করে না, স্ত্রীর টাকায় সংসার চলে। তবু সে সারাদিন তার স্ত্রীকে মারধর করে, কারণ তার স্ত্রী রাতে বাইরে থেকে কাজ করে ফিরলে তার আপত্তি হয়। সে মনে করে তার স্ত্রী কোনো খারাপ কাজ করেছে। এর প্রতিবাদে তার পাশের ঘরের লোকটি বলে, তোমার স্ত্রী খুব পরিশ্রমী, বেশি টাকা রোজগারের জন্য সে সারা রাত ট্রাম পরিষ্কার করে। এই কথা শুনে জিয়ান পরে ওই লোককে বলে সেও রাতের বেলায় ট্রাম পরিষ্কার করার কাজ করতে চায়। ইঞ্জেকশন দিয়ে আর বাসন ধুয়ে পর্যাপ্ত টাকা হচ্ছে না, তাই আরও একটি কাজ দরকার। সেই লোকটি আশ্বাস দিল যে সে কাজের ব্যবস্থা করে দেবে। সেই সময় ওপরে তার ছোট মেয়ে পাং সেই বদমেজাজি লোকটির সাথে ধাক্কা খেল। লোকটি রেগে গিয়ে তাকে মারতে শুরু করলো। এটা দেখে মেয়েটি তার মাকে ডেকে নিল। লোকটি জিয়ান আর তার বাচ্চাদের খারাপ কথা বলল। এটা শুনে জিয়ানের রাগ ফেটে পড়ল। তখনই হাংজিন তাদের ছাড়িয়ে সেই লোকটিকে শেষবারের মতো সতর্ক করে দিল। একদিন বড় মেয়ে জিয়ানকে বলে, আমরা গরিব গ্রাম থেকে এসেছি, আর তুমি রেস্টুরেন্টের বাসন ধোয়ার কাজ করো, তাই আমার স্কুলের বন্ধুরা আমার সাথে ভালো ব্যবহার করে না। এটা শুনে জিয়ান খুব কষ্ট পেল, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আমরা এখানে নতুন এসেছি, তাই ওরা এসব বলছে এবং খুব শীঘ্রই তোমার মা একটা ভালো চাকরি খুঁজে নেবে, তখন সবাই তোমাদের ভালোবাসবে। এই কথা বলতে বলতে যখন তারা দুষ্টুমি করছিল, তখন এক লোক ছাদে এলেন। তিনি বললেন যে তিনি এই ছাদের একটি ঘরে থাকেন। এটা শুনে জিয়ান ক্ষমা চেয়ে চলে যেতে চাইল। লোকটি বলল, তোমরা যখন খুশি ছাদে আসতে পারো। আমার নাম চেং, কিন্তু সবাই আমাকে আঙ্কেল ডেজার্ট বলে ডাকে। বাচ্চারা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, এমন নাম কেন রাখা হয়েছে? চেং বলল, আমি মিষ্টি বিক্রি করি, তাই আমার নাম আঙ্কেল ডেজার্ট হয়েছে। এই বলে সে তাদের মিষ্টি খাওয়ানোর জন্য ডাকলো এবং তারা তাকে তার জিনিসপত্র ওঠাতে সাহায্য করলো। এরপর দেখানো হয় যে নতুন বছর আসার উপলক্ষে হংকং শহরে উৎসবের মেজাজ। তারপর সে তার মায়ের জন্য একটি চিঠি লিখল, কিন্তু জিয়ানের বোন সেই চিঠি স্ট্যাম্প দেখে বলল যে জিয়ান এখনো হংকং শহরে কি করছে, থাইল্যান্ড কেন যায়নি? তার তো থাইল্যান্ড থাকার কথা, তাই না? জিয়ান চিঠিতে মিথ্যা লিখেছিল যে তার শাশুড়ি খুব অসুস্থ, তাই সে এখন হংকং শহরে আছে এবং খুব শীঘ্রই থাইল্যান্ডে চলে যাবে। অথচ তার স্বামী তাদের চিরকালের জন্য ছেড়ে চলে গেছে। সে এখন নিজের সংসার চালানোর জন্য একসাথে 3টা চাকরি করে, সারাদিন কঠোর পরিশ্রম করে এবং রাতে ট্রাম পরিষ্কার করার কাজও করে। এদিকে বাড়িতে বাচ্চাদের দেখাশোনা করেন বাড়ির মালকিন।
তারপর নতুন বছরের দিনে সে সবার জন্য ডাম্পলিং বানালো। তার বানানো সুস্বাদু ডাম্পলিং খাওয়ার পর সবাই খুব প্রশংসা করল। ট্রামে চাকরি দেওয়া বুড়ো লোকটি তার বাচ্চাদের জন্য খেলনা নিয়ে এলো। তারপর নিচে গিয়ে তারা নতুন বছরের উৎসব পালন করল। একইভাবে সময় পেরোতে থাকে। একদিন জিয়ান বাসন ধোয়ার সময় ধাক্কা লেগে পড়ে গেল, কিন্তু অনেক চেষ্টা করে উঠতে পারল না। তারপর রাতে ট্রামের কাজ করার সময় সে খুব ব্যথা অনুভব করল। অনেক কষ্টে হেঁটে হাঁটুতে ভর করে হামাগুড়ি দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে বাড়িতে পৌঁছালো। মায়ের এই অবস্থা দেখে বাচ্চারা সবাইকে ডেকে আনলো। হাংজিন তাকে দ্রুত হাসপাতালে পাঠালেন। ডাক্তার জানালেন যে তার মেরুদণ্ডে ফাটল ধরেছে, সে আর এত পরিশ্রমের কাজ করতে পারবে না এবং কিছুদিন হাসপাতালে বিশ্রাম নিতে হবে। জিয়ান বলল, আপনি আমাকে ব্যথানাশক ওষুধ দিন, আমার 2টি বাচ্চা আছে, আমি কাজ না করলে তাদের না খেয়ে থাকতে হবে। এরপর তাকে কিছুদিন হাসপাতালে থাকতে হলো। তখনও হাংজিনই তার বাচ্চাদের দেখাশোনা করতেন। তারপর বাড়ি ফেরার পরও সে কয়েকদিন ঠিকমতো হাঁটাচলা করতে পারল না। নিয়ম অনুযায়ী রেস্টুরেন্ট থেকে তার চিকিৎসকের খরচের জন্য কিছু টাকা পাওয়ার কথা। এই কঠিন সময় সেই টাকা পেলে কয়েকদিন সংসার চালানো যেত, কিন্তু ম্যানেজার তাকে সরাসরি টাকা দিতে অস্বীকার করলো। বলল যে সে কোনো টাকা দেবে না, উল্টে তাকে অসুস্থতার নাটক করার লোভী মহিলা বলে অপমান করলো। এর মধ্যে বৃদ্ধ লোকটি জানালো যে ট্রামের মালিক সিদ্ধান্ত নিয়েছেন যে অন্য শহর থেকে আসা বাইরের লোকেদের কাজে রাখা হবে না, অর্থাৎ রাতে ট্রাম পরিষ্কার করার চাকরিটাও চলে গেল। সব মিলিয়ে জিয়ান গভীর হতাশা আর মারাত্মক কষ্টের মধ্যে পড়ল। বাচ্চাদের খাওয়ানোর জন্য তার কাছে টাকাও নেই। সে ঠিক করল যে ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেবে। তখনই তার ছোট্ট মেয়ে এসে একটি কবিতা শোনাতে লাগলো। বাচ্চাদের মুখ দেখে তার সিদ্ধান্ত বদলে গেল। তারা তাকে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে? জিয়ান বলল, আমি খুব ক্লান্ত, জীবনের লড়াইয়ে হেরে যাচ্ছি। তাদের সব কথা পাশ থেকে শুনতে থাকা ডেজার্ট আঙ্কেল বাচ্চাদের ডাকলেন এবং বললেন, আজ থেকে আমি তোমাদের খাওয়াবো। এটা শুনে জিয়ান চরম কৃতজ্ঞতায় কাঁদতে লাগলো। তারপর তিনি তাদের জন্য রান্না করলেন এবং তার সুস্বাদু মিষ্টি খাওয়ালেন। তখন জিয়ান জিজ্ঞাসা করল, আপনি এসব কোথায় বিক্রি করেন? তিনি বললেন, সমুদ্র সৈকতের সামনে। পরের দিন সকালে তিনি তাকে সমুদ্র সৈকতে নিয়ে এলেন। তিনি বললেন, আমরা রোজ এখানে সকাল 6টায় আসি। এখানে ফ্রাইড চিকেন, ফিশ বল, স্যুপ সহ বিভিন্ন ধরনের খাবার বিক্রি হয়, কিন্তু কেউ ডাম্পলিং বিক্রি করে না। তুমি তো খুব ভালো ডাম্পলিং বানাতে পারো। আঙ্কেল ডেজার্টের পরামর্শ মতো জিয়ান এই ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিল। প্রথমে সে তার আংটিটি বিক্রি করল। তারপর একজন উকিলের সাহায্যে রেস্টুরেন্টের ম্যানেজারের কাছ থেকে তার বকেয়া টাকা আদায় করল। পরের দিন আঙ্কেল ডেজার্ট তাকে পুরনো জিনিস কেনাবেচার বাজারে নিয়ে গেলেন। সেখান থেকে সে একটি পুরনো চার্ট কিনল। এছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিল। এরপর ডাম্পলিং বানানোর জন্য মাংস আর ডিম কিনে পরের দিন ভোরে জিয়ান সেই টার্মিনালে চলে এলো। আঙ্কেল ডেজার্ট তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। দেখা যায় কিছুক্ষণ পরেই সেখানে ক্রেতাদের ভিড় জমতে শুরু করলো। অন্য সবার খাবার ঠিকঠাক বিক্রি হলেও জিয়ান ডাম্পলিং কেউ কিনল না, কারণ সেই শহরে এই খাবার চলছিল না এবং জিয়ান নিজের মধ্যেও আত্মবিশ্বাসের অভাব ছিল। এমন সময় পুলিশ এসে তাদের তাড়িয়ে দেয়। জিয়ান কারণ জিজ্ঞাসা করলে তারা জানালো যে এটি মূলত টার্মিনাল, যেখান দিয়ে লোকজন হাঁটাচলা করে। সেখানে দোকান লাগানো নিয়মের বিরুদ্ধে, তাই পুলিশ এসে মাঝে মাঝে তাদের তাড়িয়ে দেয়। জিয়ানের একটিও ডাম্পলিং বিক্রি না হওয়ায় সে মন খারাপ করে বাজারে চলে এলো। সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কেউ খাবার কিনল না। সে দেখল ডাম্পলিংগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই সে সব তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল এবং কান্না আটকাতে পারল না। আর তার সমস্ত পরিশ্রম বৃথা গেল। আশার শেষ আলোটুকু যেন নিভে যাচ্ছিল। বাড়ি ফিরে দেখল বাচ্চারা এখনো ঘুমায়নি। এটা দেখে সে তাদের বকা দিয়ে শুতে বলল। তারপর হতাশ হয়ে বাইরে তাকিয়ে রইল। ঠিক তখনই বাড়ির মালকিন হ্যাংজিন জানতে পারলেন যে জিয়ানের ব্যবসা মোটেও ভালো চলছে না। তাই তিনি জিয়ানকে রাতের খাবারের জন্য ডাকলেন এবং বললেন, আমিও তোমার মতো শূন্য থেকে শুরু করেছিলাম। আমার স্বামীও আমাকে ছেড়ে চলে গিয়েছিল। মনে রাখবে, কোনো মানুষ একদিনে সফল হয় না। তুমি চেষ্টা চালিয়ে যাও, আমার বিশ্বাস তুমি সফল হবেই। প্রয়োজন হলে আমাকে তোমার সহকারী বানিয়ে নাও। আমার জোরে আওয়াজ শুনেই সব গ্রাহক তোমার কাছে ছুটে আসবে। এই কঠিন সময় এই অচেনা শহরে একজন সহায়ক পেয়ে জিয়ান নিজেকে ভাগ্যবান মনে করল। পরের দিন সে আবারও ডাম্পলিং বিক্রি করতে পৌঁছালো। বেশ কিছুক্ষণ পর কিছু স্কুলের বাচ্চা এসে ডাম্পলিং চাইল। জিয়ান খুশি হয়ে তাদের পরিবেশন করলো। বাচ্চারা সেই স্বাদ নিল। অমনি তারা খুব প্রশংসা করতে লাগলো। এত প্রশংসা শুনে জিয়ান আনন্দে আত্মহারা হয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা আঙ্কেল ডেজার্টও এটা দেখে খুব খুশি হলেন। ধীরে ধীরে গ্রাহক বাড়তে লাগলো। তখনই হঠাৎ পুলিশ এলো। এটা দেখে রাস্তার খাবারের দোকানদাররা সবাই পালাতে লাগলো। জিয়ান তাড়াহুড়ো করে দোকান গোছাতে গিয়ে একটি পাত্র ফেলে দিল। পুলিশ অফিসার সেই পাত্রটি তুলে তাকে বললেন, তাড়াতাড়ি এখান থেকে যাও। কয়েকদিন পর একজন বয়স্ক লোক তার ডাম্পলিং খেতে খেতে বললেন, স্বাদ তো ভালো, কিন্তু এর মোড়কটা একটু বেশি মোটা, আর একটু পাতলা আর নরম বানাও। তবে রাস্তার খাবার কখনোই নিখুঁত হয় না।
জিয়ান এই কথাটি গুরুত্ব সহকারে নিল। বাড়ি গিয়ে সে পাতলা মোরগ বানানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু বাচ্চারা তেমন কোনো পার্থক্য অনুভব করতে পারল না। সে বারবার চেষ্টা করতে লাগলো এবং প্রতিবার চেখে দেখার জন্য হাংজিনের কাছে নিয়ে যেত, তবুও যেন কিছু একটা কমতি ছিল। অবশেষে সে নুন জল ব্যবহার করলো। এবার তার ডাম্পলিং আগের চেয়ে অনেক বেশি সুস্বাদু ও নিখুঁত হলো। ধীরে ধীরে তার বিক্রি বাড়তে লাগলো। ছুটির দিনে বাচ্চারাও তাকে সাহায্য করত। কিছুদিনের মধ্যেই পুরো এলাকায় তার ডাম্পলিংয়ের খ্যাতি ছড়িয়ে পড়ল। একদিন এলাকার ডন তার দলবল নিয়ে এখানে এলো। সে বলল, এখানে ব্যবসা করতে হলে প্রতি মাসে আমাদের চাঁদা দিতে হবে। তার গুন্ডাদের মধ্যে একজন জিয়ানের মেয়েকে ছুঁতে গেল। এটা দেখে জিয়ান রেগে ছুরি তুলে নিল। জিয়ানের রাগ দেখে ডনের তার মায়ের কথা মনে পড়ল, যিনি ছোটবেলায় এইভাবেই তাকে বাঁচিয়েছিলেন। ডন বলল, আমাকে তোমার ডাম্পলিং খাওয়াও। খাওয়ার পর সে তার দলবলকেও খাওয়াতে বলল। সবাই খেয়ে খুব খুশি হলো। ডন তার সহকারীকে বলল, সব বিল মিটিয়ে দাও, এবং সঙ্গে সঙ্গে 20টি প্লেটের দাম দিয়ে দিল। তারপর ডন বলল, আমার মায়ের জন্মদিন, তার জন্য 500 পিস ডাম্পলিংয়ের অর্ডার দিচ্ছি। জিয়ান কৃতজ্ঞ হয়ে ধন্যবাদ জানালো। কিন্তু একদিন পুলিশ আবার এলো এবং সবাইকে ধরে নিয়ে গেল। গাড়িগুলোও বাজেয়াপ্ত করা হলো। অফিসার বললেন, টার্মিনালের রাস্তা বন্ধ করে রাস্তায় খাবার বিক্রি করা অপরাধ। এর শাস্তি সবাইকে পেতে হবে। এটা শুনে জিয়ানের মেয়ে উঠল এবং এত ছোট অপরাধের জন্য কেন শাস্তি হবে? জিয়ান তাকে চুপ করালো এবং অফিসারের কাছে ক্ষমা চাইল। বলল, আমাদের শাস্তি দিন, কিন্তু আমাদের বাচ্চাদের এবং তাদের স্কুল ব্যাগগুলো ছেড়ে দিন। এদের পড়ালেখা শিখে মানুষ করার জন্যই আমি রাস্তার ডাম্পলিং বিক্রি করি। জিয়ানের এই আবেগপূর্ণ কথা শুনে অফিসার হুং গলে গেলেন। তিনি সবাইকে এবং বাজেয়াপ্ত করা জিনিসপত্র ফিরিয়ে দিলেন। অফিসার হুং শুধু যে সবাইকে ছেড়ে দিলেন তাই নয়, বরং তাদের এই অনুমতিও দিলেন যে তারা টার্মিনাল শৃঙ্খলা বজায় রেখে তাদের খাবার বিক্রি করতে পারবে। তাদের মধ্যে এক মহিলার ছেলে খুব অসুস্থ ছিল। অফিসার হুং নিজের পকেট থেকে টাকা দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করলেন। তার এই দয়ালু কাজে সবাই খুব খুশি হলো এবং তাকে ধন্যবাদ জানালো। পরের দিন হুং আবার টার্মিনালে এলেন। জিয়ান ঘাবড়ে গেল যে হয়তো বেশি রাত পর্যন্ত দোকান খোলার জন্যই তিনি ধরতে এসছেন। কিন্তু হুং হাসলেন এবং বললেন, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তো ডাম্পলিং খেতে এসেছি। তোমাদের খাবারের খুব প্রশংসা শুনেছি। খাওয়ার পর তিনি বললেন, এই ডাম্পলিংগুলো এই শহরে পাওয়া যায় না, তবে এটি আমার গ্রাম কিংডাউতে খুব বিখ্যাত। এটা শুনে জিয়ান চমকে গিয়ে বলল, আমিও কিংডাউত গ্রাম থেকে এসেছি। হুং তারপর তার বাচ্চাদের জন্য প্রচুর ডাম্পলিং প্যাক করালেন এবং টাকা দিয়ে চলে গেলেন। এভাবে 5টা বছর কেটে গেল। বন্দরটি এখন বন্ধ হয়ে গেছে। জিয়ান একটি কাগজে লিখে সাটিয়ে দিল যে এখন থেকে তার সুস্বাদু ডাম্পলিং অ্যামিউজমেন্ট পার্কের পাশে পাওয়া যাবে। সেখানে সে একটি ছোট্ট দোকান খুলল এবং ধীরে ধীরে তার জনপ্রিয়তা আরও বাড়তে লাগলো। লোকজন লাইন দিয়ে দাঁড়াতো। সেখানে এক জাপানি ব্যক্তিও আসতেন এবং বাকিদের মতো তিনিও ডাম্পলিংয়ের ভক্ত হয়ে গেলেন। একদিন জিয়ানের সাথে আবার অফিসার হুংয়ের দেখা হলো। তিনি বাচ্চাদের নিয়ে নুডলস খেতে এসেছিলেন। জিয়ান জানালো যে সে নতুন দোকান খুলেছে এবং তাদের সেখানে নিয়ে গেল। পরে সে অফিসার হুং এবং তার বাচ্চাদের নিজেদের বাড়িতেও ডাকলো। হুংয়ের মেয়ে বলল, মা চলে যাওয়ার পর এত সুস্বাদু খাবার আর কখনো খায়নি। অর্থাৎ হুংয়ের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। কিছুদিন পর হুং জিয়ানের দোকানে একটি ফর্ম নিয়ে এলেন। তিনি বললেন যে তিনি তার বাচ্চাদের এবং জিয়ানের বাচ্চাদের একসাথে সাঁতার শেখার কেন্দ্রে ভর্তি করাতে চান। 1 বছর পর জিয়ান তার বাচ্চাদের নিয়ে গ্রামে পৌঁছালো। মা এতদিন মনে করতেন যে সে তার শিক্ষার যোগ্য কোনো সরকারি হাসপাতালে কাজ করছে এবং স্বামী ও শাশুড়ির সাথে হংকংয়ে থাকে। কিন্তু এই প্রথম তিনি সত্যিটা জানালেন যে যেদিন জিয়ান বাড়ি থেকে বেরিয়েছিল সেদিনই তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল। মা এটা শুনে কেঁদে উঠলেন। জিয়ান কত কষ্টের সম্মুখীন হয়ে নিজের ব্যবসা দাঁড় করিয়েছে। বাড়ি ফেরার পর যখন হাতে ব্যথা করত তখন মালকিন হাংজিং তার হাত টিপে আরাম দিতেন। ঠিক তখন একটি নতুন সমস্যা এলো। পার্কের আশেপাশের দোকানগুলো কিছুদিনের জন্য বন্ধ করতে হলো। এবার জিয়ান বাড়ি থেকে হোম ডেলিভারি শুরু করলো এবং এর জন্য হাংজিনের টেলিফোন ব্যবহার করতে লাগলো। বাড়ি থেকেও ব্যবসা ভালোই চলতে লাগলো। একদিন হাংজিন বললেন, আমার মনে হয় অফিসার হুং তোমাকে পছন্দ করে। যদি তুমি তাকে বিয়ে করো তবে তোমার ও তার বাচ্চারা মা বাবা দুজনেরই ভালোবাসা পাবে এবং তুমিও একজন ভালো জীবনসঙ্গী পাবে। ওদিকে হুং জিয়ানের মেয়েকে জিজ্ঞাসা করলেন যে ছুটির দিনে তার মা কোথায় যান। সে জানালো যে তার মা প্রায়শই কবরস্থানে যায়। হুং সরাসরি সেখানে পৌঁছালেন এবং জিজ্ঞাসা করলেন, এত জায়গা থাকতে তুমি এখানে কেন আসো? জিয়ান বলল, জীবনের এই ছোট ছুটির মধ্যে যখন একটু সময় মেলে তখন শান্তি আর নিস্তব্ধতার জন্য কবরস্থানের চেয়ে ভালো আর জায়গা হয় না।
হুং বললেন, আমি আমার বাচ্চাদের নিয়ে খুব শীঘ্রই কানাডায় বসবাস করতে যাচ্ছি। সেখানে পড়াশোনা ও জীবনযাত্রার সুযোগ সুবিধা ভালো। আমি চাই তোমার বাচ্চারাও আমার সাথে আসুক। জিয়ান বুঝল যে হুং সত্যিই তাকে পছন্দ করেন। হুং বললেন, যখন তুমি টার্মিনালে দাঁড়িয়ে কাজ করতে এবং বাচ্চাদের জন্য আরও কিছু রোজগার করবে বলে শেষ ফেরির জন্য অপেক্ষা করতে, তখন আমি লুকিয়ে তোমার চিন্তিত মুখ দেখতাম। তখনই আমি ভেবেছিলাম আমার বাচ্চাদের এমন একজন মায়ের প্রয়োজন। এই বলে হুং তার হাত বাড়ালেন, কিন্তু জিয়ান তার হাত ধরল না। কিছুদিন পর একটি মেয়ে এলো এবং বলল, আমার বস আপনার সাথে দেখা করতে চান। জিয়ান যখন তার অফিসে পৌঁছালো তখন দেখল যে সেই বসটি আর কেউ নন, সেই জাপানি লোকটি যে তার ডাম্পলিংয়ের একজন বড় ভক্ত ছিল। সে বলল, আমাদের একটি খুব বড় সুপার শপ আছে যেখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। আমরা চাই আপনার সুস্বাদু ডাম্পলিং সেখানে বিক্রি হোক, কিন্তু এর জন্য আপনাকে একটি কারখানা স্থাপন করতে হবে যাতে চাহিদা মতো সরবরাহ করা যায়। জিয়ান খুব খুশি মনে এই প্রস্তাবটি গ্রহণ করল। এরপর সে তার শুভাকাঙ্ক্ষীদের সাথে জমকালোভাবে নতুন কারখানার উদ্বোধন করল। সে কিছু কর্মী রাখল যাতে কাজ দ্রুত হয়, কিন্তু প্রতিটি কাজ সে নিজে মনোযোগ দিয়ে দেখত। একদিন অফিসার হুং তাকে আবার কানাডার ইমিগ্রেশন ফর্ম পূরণ করতে বললেন, অর্থাৎ তিনি এখনও চান যে জিয়ান তার সাথে যাক। কিন্তু জিয়ান তাকে বাড়িতে ডেকে বোঝালো যে সে এখন তার পুরো মনোযোগ ব্যবসায় দিতে চায়। কানাডা যাওয়া তার পক্ষে সম্ভব নয়, যদিও হুংয়ের জন্য তার মনে একটি অনুভূতি ছিল যা সেই সময় পরিষ্কার দেখা যাচ্ছিল। যখন সে হুংকে যেতে দেখে, জানালা দিয়ে অনেক দূর পর্যন্ত তাকিয়ে রইল। একদিন কারখানায় জিয়ান দেখল যে কর্মীরা ডাম্পলিংয়ের মোড়ক খুব মোটা আর শুকনো বানিয়েছে। সে রেগে গেল এবং বলল, আজকের পুরো মাল ফেলে দাও। এতে ক্ষতি হলেও সে এটাও প্রমাণ করে দিল যে স্বাদ এবং গুণের সাথে কখনোই আপোষ করবে না। ধীরে ধীরে আরও অনেক সুপার শপ এবং সুপার মার্কেট থেকে অফার আসতে লাগলো, কিন্তু তার শর্ত ছিল যে প্যাকেজিং এবং তার নাম তারই থাকবে। একইভাবে ডাম্পলিং পুরো দেশের দোকানে বিক্রি হতে লাগলো। তখন গ্রাম থেকে ফোন এলো। সে সঙ্গে সঙ্গে ফিরে এলো। পৌঁছানোর পর দেখল যে তার মা মারা গেছেন। এই আঘাতটা ছিল খুব বড়, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে এগিয়ে চলল। এবার সে আরও বড় কারখানা খুলল, যেখানে আটা মাখার মতো কঠিন কাজগুলো যন্ত্রের মাধ্যমে হতে লাগলো। হাংজিন মজা করে বললেন, তাহলে এখন আর তোমার হাত মালিশ করতে হবে না। ঠিক বললাম তো? জিয়ান হেসে বলল, না, এখন আমি তোমার হাত মালিশ করব। এরপর হাংজিন তার সেই মূর্তিটি জিয়ানকে উপহার দিলেন, যার সামনে বসে সে কঠিন সময় প্রার্থনা করত। একদিন বাড়ি ফেরার পথে জিয়ান রাস্তার ধারে একজন গরিব মানুষকে বোতল কুড়াতে দেখল। সে মনোযোগ দিয়ে দেখতে লাগলো এবং হঠাৎই আনন্দে তার চোখ ভরে এলো। তিনি আর কেউ নন, সেই আঙ্কেল ডেজার্ট। তিনি কয়েক বছর আগে অন্য শহরে চলে গিয়েছিলেন। আজ তাকে পেয়ে জিয়ান খুব খুশি হলো এবং তাকে নিজের সাথে কারখানায় নিয়ে এলো। জিয়ান আঙ্কেল ডেজার্টকে বলল, এখন থেকে আপনার সেবা আমি করব। আপনি আমাদের সাথেই থাকবেন, কারণ জীবনের সবচেয়ে খারাপ সময় আপনি আমার বাবার মতো পাশে দাঁড়িয়েছিলেন। যখন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম, তখন আপনি আমার বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়েছিলেন। আমি সবসময় আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এরপর সে তাকে ডাম্পলিং খাওয়ালো এবং জিজ্ঞাসা করল, এর স্বাদ কি এখনও তেমনই আছে? আঙ্কেল ডেজার্ট হেসে বললেন, এখন তো এটা আগের চেয়েও বেশি ভালো হয়েছে। একদিন জিয়ান দেখল যে একটি বাচ্চা বার্গার খাচ্ছে। সে কারখানার সব কর্মীদের জন্য বার্গার আনলো এবং বলল, এই বার্গার আমেরিকার খাবার যা এখন আমাদের শহরে এসে গেছে। ঠিক সেভাবেই আমি চাই যে আমার ডাম্পলিংও সারা পৃথিবীতে প্রতিটা শহরে পৌঁছে যাক। তার স্বপ্নকে সত্যি করার জন্য তার মেয়ে পরামর্শ দিল, আমার এক বন্ধুর কোম্পানি আছে যা হিমায়িত খাবার এক দেশ থেকে অন্য দেশে পাঠায়। তুমি যদি তাদের সাথে চুক্তি করো, তবে তোমার ডাম্পলিংও সারা বিশ্বে বিক্রি হতে পারে। জিয়ান এই ধারণা পছন্দ করল এবং কোম্পানির সাথে কথা বলল। এভাবেই তার ডাম্পলিং আন্তর্জাতিক ব্র্যান্ড হয়ে উঠল। বক্তৃতা দেওয়ার সময় জিয়ান বলল, আজ আমার স্বপ্ন পূরণ হলো। এর জন্য আমি সেই সব মানুষদের ধন্যবাদ জানাতে চাই যারা এই যাত্রায় আমার পাশে ছিলেন। ধন্যবাদ সেই বয়স্ক দম্পতিকে যারা আমাকে বিশ্বাস করেছিলেন এবং এই শহরে থাকতে সাহায্য করেছিলেন। ধন্যবাদ আমার কাজিন ইয়াংজিনকে, যিনি সবসময় আমাকে সাহায্য করেছেন। ধন্যবাদ হানজিনকে, যিনি বিনা ভাড়ায় আমাকে এবং আমার বাচ্চাদের নিজের বাড়িতে রেখেছিলেন এবং আমাদের যত্ন নিয়েছিলেন। ধন্যবাদ সেই বয়স্ক লোকটিকে যিনি আমাকে অতিরিক্ত রোজগারের জন্য ট্রাম পরিষ্কারের চাকরিটা দিয়েছিলেন। আঙ্কেল ডেজার্টকে ধন্যবাদ, যিনি আমাদের বাচ্চাদের খাইয়েছিলেন এবং আমাকে ডাম্পলিং বিক্রি করার ধারণা দিয়েছিলেন। এবং ধন্যবাদ জানাই পুলিশ অফিসার হুংকে, যার কারণে আমরা টার্মিনালে আমাদের ব্যবসা শুরু করতে পেরেছিলাম। এরপর সে তার মেয়েদের নিয়ে সেই পুরনো বন্দরে গেল, যেখানে দাঁড়িয়ে পুরনো স্মৃতিগুলো তাজা করতে লাগলো। যেখানে প্রথমবার স্কুলের বাচ্চারা তার ডাম্পলিং কিনেছিল, যেখানে পুলিশ দেখে পালাতে হতো,
যেখানে একজন বয়স্ক লোক বলেছিল যে ডাম্পলিংয়ের মোড়ক আরও পাতলা করা উচিত। আর সেখানেই সেই থামের পাশে সে দাঁড়ালো, যেখানে সে ক্লান্ত হয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে শেষ ফেরির জন্য অপেক্ষা করত। জিয়ান ভাবতে লাগলো জীবন মানুষকে কত কিছুই না শেখায়, পরিশ্রম আর সাহস দিয়ে যে কোনো মানুষ নিজ থেকে উপরে উঠতে পারে। এই কথা ভেবে সে তার মায়ের এবং আঙ্কেল ডেজার্টের সবাই একসাথে কেঁদে ফেলল। এই গল্পটি ছিল জিয়ান নামের এক চীনা মেয়ে, যিনি ডাম্পলিংয়ে সারা বিশ্বে বিখ্যাত করে তুলেছিলেন। লোকেরা তাকে উপাধি দিয়েছিলেন ডাম্পলিং কুইন। পরে 2019 সালে জিয়ান মারা যান, কিন্তু চীনের ইতিহাসে তার নাম সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, জিয়ান দ্য ডাম্পলিং কুইন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন।